ঝাপসা চোখে চারপাশে চোখ বুলাচ্ছি, একটু একটু করে ঝাপসাটা কেটে যাচ্ছে। আব্বু ডক্টরের সাথে দাঁড়িয়ে কথা বলছেন, ফুফু আর চাচি আমার মাথার পাশে বসা। এতক্ষণে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে হসপিটালে নিয়ে আসতে হলো। চাচি, এই তো আনিশা চোখ খুলেছে। চাচির কথা শুনে আব্বু পাগলের মতো এসে আমার পাশে বসলেন, আমার হাত আব্বুর এক হাতের মুঠোয় নিয়ে ঢুকরে কেঁদে উঠলেন। আব্বু, বলেছিলাম তো এত টেনশন করিস না, শুনিসনি আমার কথা, এখন দেখ নিজের কি অবস্থা করেছিস। আব্বু তেমন কিছু হয়নি আমার। আব্বু, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। ফুফু আব্বুকে কাঁদতে নিষেধ করো তো। ফুফু, কেন নিষেধ করব? তুই ছাড়া ভাইয়ার কে আছে? তুই যে এমন পাগলামি করিস, তোর কিছু হলে ভাইয়ার কি হবে? রাইমা তো ভাইয়াকে ছেড়ে চলেই গেছে, এখন তুইও পাগলামি শুরু করেছিস কেন? ভাইয়ার ভালোবাসার চেয়ে কি তোদের কাছে ওই দুদিনের ছেলেগুলোর ভালোবাসা বড় হয়ে গেল? নিশ্চুপ। ফুফু, আনিশা আর পাগলামি করিস না, তুই বড় হয়েছিস, এখন নিজের খেয়াল রাখতে শিখ। চাচি, শুধু কি নিজের খেয়াল রাখলে হবে, যে আসতে চলেছে তারও তো খেয়াল রাখতে হবে। মানে? ফুফু, কিছু না, তুই রেস্ট নিয়ে, আমরা বাইরে আছি। ফুফুর হাবভাব তো আমার ভালো লাগছে না, কি লুকাতে চাইছে ফুফু? দাঁড়াও ফুফু। ফুফু চাচিকে নিয়ে চলে যাচ্ছিল, আমার কথা শুনে পিছন ফিরে তাকালো। কি লুকাচ্ছ তোমরা আমার থেকে? ফুফু, কিছু না তো, কি লুকাবো? আব্বু, সায়মা ওকে সত্যিটা বলে দে, এখন মিথ্যে বলে লাভ কি? ও তো নিজেই কিছুদিন পর নিজের মধ্যে একটা অস্তিত্ব বেড়ে উঠছে যে সেটা বুঝতে পারবে। আব্বুর কথা শুনে চমকে উঠলাম, তবে কি আমি প্রেগন্যান্ট? ফুফু, আর এখন বললে ও আবারও আদিলের জন্য পাগল হয়ে উঠবে, নিজের খেয়াল রাখবে না। চাচি, রাখবে সায়মা, নারীরা নিজের ক্ষতি করলেও সন্তানের ক্ষতি কখনো করে না। ওর থেকে না লুকিয়ে বলে দিল, বরং ভালো হবে, এতে ও নিজের সন্তানের জন্য হলেও নিজের যত্ন নিবে আর পাগলামি করবে না। আমি প্রেগন্যান্ট, তাই না? উপরের সিলিং ফ্যানের দিকে আনমনা হয়ে তাকিয়ে প্রশ্নটা করলাম, দুচোখ ফেটে যেন কান্না নয়, রক্ত বেরিয়ে আসতে চাইছে। আমি প্রেগন্যান্ট, কিন্তু ওরা আমাকে বলতে চাইছে না। কিন্তু কেন? ওরা কি বুঝে না একজন নারী কতটা স্বপ্ন দেখে মা হবার? ফুফু, হ্যাঁ। আমার থেকে লুকাতে চাইছিলে কেন? ফুফু, কারণ তুই ইমোশনাল হয়ে পড়বি, আবার আদিলর কাছে ফিরে যেতে চাইবি। একটা বাচ্চা আসতে চলেছে আর তোমরা তার মাকে এই খুশির খবর দিতে চাইছ না, এখন আবার বাবাকে আলাদা রাখতে চাইছ কেন ফুফু? বাচ্চাটার কি দোষ, কেন সে বাবার থেকে আলাদা থাকবে? আব্বু, আনিশা তুই ভুল বুঝছিস, আমরা তোদের আলাদা করতে চাইছি না। কিন্তু এটাও তো সত্যি, তোর শাশুড়ি তোদের আলাদা করতে চায়, মেনে নিবে না তোকে। আমি প্রেগন্যান্ট শুনলে হয়তো উনি মেনে নিবেন আমাকে। আব্বু, নিবে না, কারণ ও এমন মেয়েই নয়, ওর কাছে ওর ইগো বড়। তুমি জানো কিভাবে? আব্বু নিশ্চুপ হয়ে রইলেন, তার মানে আব্বু মাকে আগে থেকে চিনেন। আর কত চুপ হয়ে থাকবে আব্বু? তোমার চুপ হয়ে থাকার কারণে আমি আদিলকে হারাতে বসেছি, আর এখন তো আমার বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই ওর বাবাকে হারাতে বসেছে। আব্বু প্লিজ, আমার বাচ্চাটার জন্য অন্তত। আব্বু, আমি শেষবার চেষ্টা করব, তুই চিন্তা করিস না। আব্বু আমার মাথায় হাত রেখে কথাটা বলেই মাথা নিচু করে বেরিয়ে গেলেন। চুপচাপ বেডে শুয়ে আছি আর ভাবছি, আব্বু মায়ের সম্পর্কে এতটা জানেন কিভাবে? মা আর আব্বু একে অপরকে কি চিনে? কি সম্পর্ক তাদের মধ্যে? ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না।
হঠাৎ মনে পড়ল আবির ভাইয়ার ডাক্তার রির কথা। আদিলও তো তখন বলছিল ডাক্তার রিতে অনেক কিছু লেখা আছে, আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে কি আমার এই প্রশ্নগুলোর উত্তরও পাব? কিন্তু আমি তো অফিসেই যেতে পারলাম না। আচ্ছা, আদিলও কি জানে না আমি হসপিটালে আছি? ও আমাকে দেখতে আসলো না কেন? এসব ৭-৫ ভাবছিলাম, হঠাৎ ডক্টর এসে রুমে ঢুকল, সাথে আব্বু। ডক্টর, এখন কেমন লাগছে? আমি ভালো। ডক্টর, এখন কিন্তু একদম অনিয়ম চলবে না, নিজের এবং বেবির খেয়াল রাখতে হবে। ডক্টরের কথায় শুধু মাথা নাড়লাম। ডক্টর, ঠিকমতো ঘুমাতে হবে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে। টেনশন একদম করা যাবে না, সবসময় হাসি খুশি থাকতে হবে। ডক্টর হাসি মুখে কথাগুলো বলতে বলতে চেকআপ করে নিল, তারপর চলে গেল। আমি আব্বু। আব্বু, কিরে কিছু লাগবে তোর? ফুফুকে ভিতরে আসতে বলবো? আমি যে অসুস্থ আদিলও জানে না। আব্বু নিশ্চুপ। আমি বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আব্বু? ওর কি অধিকার নেই আমি প্রেগন্যান্ট এই খুশির খবরটা শোনার? ফুফু, হ্যাঁ অধিকার আছে, তবে এখন নয়। ফুফু রুমে ঢুকতে ঢুকতে রাগী কণ্ঠে কথাটা বললেন। আমি তাহলে কখন? ফুফু, ওর মা যদি তোকে মেনে নেয় তবেই তুই ওকে এই খুশির খবরটা জানাবি, এর আগে নয়। আমি আর যদি মেনে না নেয়? আব্বু, তোর শাশুড়িকে খবর দিয়েছি, সে হসপিটালে আসবে, তখন না হয় উনার সিদ্ধান্ত জানার পর এই সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি আব্বু তোমার ফোনটা দাও তো। ফুফু, কেন আদিলকে ফোন করবি? আমি হ্যাঁ। ফুফু, এত বুঝানোর পর? আমি ফুফু, আমি অন্য বিষয়ে কথা বলবো। ফুফু, কোনো বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। আব্বু, আনিশা এখন এসব ওকে জানানোর প্রয়োজন নেই। আমি আব্বু, তোমাকে বলা হয়নি আদিলও আমাদের অফিসে জয়েন করেছে। আমি যেহেতু অফিসে যেতে পারিনি, আদিলকে বলে দেই, ও সবটা সামলে নেবে। আমি যে হসপিটালে আছি এই কথাটাও আমি ওকে বলবো না, কথা দিচ্ছি তোমাদের। আব্বু ঠিক আছে। আব্বু আমার দিকে ফোন এগিয়ে দিয়ে চলে গেলেন, ফুফুও বেরিয়ে গেলেন। আদিলকে একের পর এক ফোন করেই যাচ্ছি, কিন্তু ও ফোন রিসিভ করছে না। বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর আদিলও নিজেই ফোন করল। আমি হ্যালো। আদিলও, আনিশা কোথায় তুমি? তোমার ফোন কোথায়? সকাল থেকে ফোন করে যাচ্ছি, সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল আর তুমি? আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। আদিলও কি? তাহলে অফিসে আসনি কেন? আমি উইয়ে ফোন খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল। আদিলও, গুছিয়ে যখন মিথ্যে বলতে পারো না তাহলে মিথ্যে বলার চেষ্টা করো কেন? আমি মিথ্যে বলছি? আদিলও, হ্যাঁ বলছ, নিশ্চয় অন্য কিছু হয়েছে, তুমি ফোন খুঁজে পাচ্ছ না বলে বাহানা দিচ্ছ। আদিলও, আমি মিথ্যে বলবো কেন? আদিলও, যে আনিশা সকালে ডাক্তার রির কথা শুনে নাস্তা না করে চলে আসতে চেয়েছিল, সে নাকি এখন ফোন খুঁজে পাচ্ছে না বলে অফিসে আসেনি, কথাটা ভারী অদ্ভুত হয়ে গেল না? আমি হলে হয়েছে, আমি দুদিন অফিসে যেতে পারবো না। তুমি এক কাজ করো তো, ডাক্তার রিতে কি কি লেখা পেয়েছ আমাকে ফোনে বলো। আদিলও, তোমার কি হয়েছে সেটা আমাকে বলবে না, আর আমি ডাক্তার রিতে কি লেখা আছে সেটা তোমাকে বলবো? তুমি ভাবলে কিভাবে? আদিলও প্লিজ এমন করো না। আদিলও, আমার কাছে এসবের চেয়ে তুমি ইম্পর্ট্যান্ট। আনিশা, তোমার কথাবার্তা আমার ঠিক লাগছে না, বলো আমাকে তোমার কি হয়েছে? আমার কি হবে, আমি ঠিক আছি। আদিলও, মিথ্যে বলছো তুমি। ধ্যাতো ভালো লাগে না। ফোন কেটে দিল ম। বারবার বলছে আমি মিথ্যে বলছি। আরে বাবা, আমি সত্যিটা বলবো কিভাবে?
আমার যে সত্যিটা বলা বারণ। আব্বু, হ্যাঁ, আনিশাকে বিকেলে রিলিজ করে দিবে। ফুফু, হসপিটালে রাখার চেয়ে বাসায় নিয়ে যাওয়া ভালো। আব্বু আর ফুফু কথা বলতে বলতে কেবিনে ঢুকলেন। আমি অপেক্ষা করছি মায়ের জন্য, কবে মা আসবেন আর কবে আমাকে মেনে নিবেন আর আমি কবে আদিলকে ফোন করে খুশির খবরটা দিব। আচ্ছা, আদিলও বাবা হবে শুনলে ও প্রথমে কি বলবে? নিশ্চয় থমেরে কিছুক্ষণ চুপ হয়ে থাকবে। আদিলও কতটা খুশি হবে? নিশ্চয় ততটা যতটা খুশি হলে চোখে পানি এসে যায়। চাচি, আনিশার শাশুড়ি এসেছেন। এসব ভেবে মিটিমিটি হাসছিলাম তখনই মা এসে রুমে ঢুকলেন। মা, কেমন আছো? মায়ের এমন শান্ত ব্যবহার দেখে বেশ অবাক হলাম। তবে কি মা আমাকে মেনে নিবেন? ফুফু, এখন সুস্থ আছে, এই তো বিকেলে রিলিজ করে দিবে। বলছিলাম আনিশা আপাতত আমাদের বাসায় থাকুক, ওর তো এখন রেস্টের প্রয়োজন। ফুফুর কথা শুনে মা ফুফুর দিকে তাকালেন, তারপর পাশে রাখা চেয়ারটা টেনে এনে আমার পাশে বসলেন। চাচি, দেখুন যা হবার তা তো হয়ে গেছে, এখন আর এসব মনে রাখবেন না। নতুন মেহমান আসতে চলেছে, এই খুশিতে না হয় সব দুঃখ কষ্ট ভুলে যান। ফুফু, হ্যাঁ ভাবি, একদম ঠিক বলেছেন। নতুন মেহমান আসছে, এর চেয়ে বড় খুশির খবর আছে নাকি? আপনি প্লিজ সব ভুলে যান। আব্বু, আমার মেয়েটা যে একা কষ্ট পাচ্ছে তা তো নয়, আদিলও ও কষ্ট পাচ্ছে, দুজনের কষ্টের অবসান প্রয়োজন এবার। ফুফু, আগে কি হয়েছে, রাইমা আবিরের সাথে কি হয়েছে সব ভুলে যান প্লিজ। আনিশাকে মেনে নিয়ে বাসায় ফিরিয়ে নিন। চাচি, আনিশার এখন রেস্টের প্রয়োজন, সবসময় ওকে হাসখুশি থাকতে হবে, এভাবে টেনশন করতে থাকলে বেবির উপর। মা, আদিলও জানে এই খবরটা? ফুফু, না, আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে বলা হয়নি। মা, কিসের সিদ্ধান্ত? চাচি, কিসের সিদ্ধান্ত মানে? আপনি আনিশাকে ফিরিয়ে নিবেন কিনা তা। মা, আনিশা মা, বাচ্চাটা কার, আদিলর নাকি শিহাবের? মায়ের মুখে এমন কথা শুনে সবাই থ হয়ে গেছে, সবাই মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছেন মা এসব? একজন নারী হয়ে অন্য একজন নারীকে উনি এমন প্রশ্ন করতে পারলেন? ঠিক এই কথাটা যদি মা আদিলকে বলেন তাহলে আদিলরও মনের অবস্থা কেমন হবে? মা, সবাই এত অবাক হচ্ছেন কেন? এতে এত অবাক হওয়ার তো কিছু নেই। আনিশা আমাদের বাসা থেকে এসেছে অনেক দিন হয়ে গেছে, আর শিহাবের সাথে যেহেতু ওর কিছু একটা চলছে তাহলে বাচ্চাটা তো শিহাবের হতেই পারে, তাই না? আব্বু, শিরিন। আব্বুর ধমক শুনে মা যতটা না কেঁপে উঠলেন তার চেয়ে বেশি অবাক হলেন ফুফু আর চাচি। ফুফু, শিরিন? ও কোনো শিরিন? আব্বু, আমার মেয়ের চরিত্র সম্পর্কে আর একটা খারাপ কথা বললে খুন করে এখানেই ফেলে রাখব। সায়মা, ওকে এখান থেকে চলে যেতে বল, প্রয়োজন নেই আমার মেয়েকে মেনে নেয়ার। আনিশা আদিলকে ভালোবাসে, তাই বারবার ওর কাছে অপমানিত হবার পরও ওকে এখানে ডেকে এনেছিলাম। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম ও নিজেই যে চরিত্রহীনা, যে নিজে এমন সে অন্যের মেয়েকে এমন ভাববে, এটাই তো স্বাভাবিক। মা, আনিশা তোমার আব্বু কিন্তু এবার বাড়াবাড়ি। আমি, বেরিয়ে যান। মা, কি? আমি কানে কম শুনতে পান নাকি? বেরিয়ে যান এখান থেকে। মা, অপমান করছো? আমি, আপনার আবার মান অপমানবোধ আছে নাকি? মেয়েরা বিয়ের পর শ্বশুর শাশুড়িকে মা বাবা হিসেবে মেনে নেয়, আমার তো মা নেই, ভেবেছিলাম আপনাকে পেয়ে বুঝি মায়ের অভাব পূরণ হবে, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি কারো মায়ের অভাব পূরণ করবেন কিভাবে, আর মা হয়ে উঠবেনই বা কি করে? আপনি তো কারো সত্যিকারের মা নন, মায়ের ভূমিকায় অভিনয় করছেন মাত্র। মা, আনিশা। আমি, চিৎকার করবেন না, দরজা খোলা আছে, বেরিয়ে যান।
মা, আজ যে অপমান করেছ তারপর আর আদিলকে নিয়ে ভুলেও স্বপ্ন দেখার দুঃসাহস করো না। আমি, ভালোবাসা সত্যি হলে আদিলও নিজে থেকেই আসবে, আপনি আটকিয়ে রাখতে পারবেন না। মা রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সবাই চুপচাপ হয়ে আছে, মনে হচ্ছে সবার মাঝে নীরবতা নেমে এসেছে। আমি দুচোখ বন্ধ করে শুয়ে আছি আর মায়ের বলা কথাটা ভাবছি। আনিশা মা, বাচ্চাটা কার, আদিলর নাকি শিহাবের? কথাটা যেন বারবার কলিজায় গিয়ে আঘাত করছে। ফুফু, আনিশা আশা করি এত কিছুর পর আর আদিলর কাছে ফিরে যেতে চাইবে না। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ফুফু কথাটা বললেন, পিছন ফিরে তাকালাম। হসপিটাল থেকে রিলিজ করে দিল, বাসায় আসলাম, এত সময়ের মধ্যে কেউ আমার সাথে কোনো কথা বলেনি। এখন ফুফু বললেন, ফুফু, তোর চরিত্রে উনি কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছেন, এরপরও যদি তুই আদিলর কাছে যেতে চাস তাহলে আমাদের আর কিছু বলার নেই। আব্বুর দিকে তাকালাম, মাথা নিচু করে সোফায় বসে আছেন। ফুফুর দিকে এক নজর তাকিয়ে চুপচাপ রুমে চলে আসলাম। জানালার কাছ ঘেঁষে নিশ্চুপ হয়ে বসে আছি আর বাইরে তাকিয়ে পড়ন্ত বিকেলের শান্ত প্রকৃতি দেখছি। আজ প্রকৃতির মতো আমার মনও শান্ত হয়ে গেছে। আজ আর মন আদিলর জন্য চটপট করছে না। ওর ভালোবাসা পাবার জন্য মন আর বারবার উতলা হয়ে উঠছে না, হয়তো আর কখনো উতলা হবেও না। পেটের দিকে নজর পড়ল, পেটের উপর একটা হাত রেখে আনমনেই হেসে উঠলাম। আমিই মনে হয় একমাত্র নারী যে কিনা নিজের স্বামীকে এত বড় খুশির খবরটা দিতে পারিনি, কখনো দিতে পারবো কিনা তাও জানি না। আদিলও আর আমার ভালোবাসার ফসল এই বেবি। আদিলও খবরটা শুনলে নিশ্চয় খুব খুশি হতো, হয়তো আনন্দে কেঁদেও ফেলত। কিন্তু নিয়তি ওকে এই আনন্দ থেকে বঞ্চিত করে দিল। তবুও আমি আশা রাখি একদিন সব ঠিক হয়ে যাবে, আদিলও ফিরে আসবে আর আমার বেবি ওর আব্বুকে ফিরে পাবে। সকালের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, সাথে বইছে ধমকা বাতাস। বারান্দায় দাঁড়িয়ে উদাসীন হয়ে মেঘলা আকাশ দেখছি। মেঘলা আকাশ আর ধমকা বাতাস যেন আমার মনেও প্রভাব ফেলছে, তোলপাড় করে দিচ্ছে আমার ভিতরটা। বারবার ঢুকরে কেঁদে উঠতে চাইছে মন। রেলিংয়ে রাখা ফোনটা বারবার বেজে উঠছে, স্ক্রিনে ভেসে উঠছে আদিলর নাম। ইচ্ছে করে রিসিভ করছি না। রাতেও আদিলও অনেকবার ফোন করেছিল কিন্তু রিসিভ করিনি, এবার বোধহয় রিসিভ করতেই হবে, বড্ড বেশি জ্বালাচ্ছে ও। আমি, হ্যালো আদিলও, এতগুলো কল দেওয়ার পর রিসিভ করেছ, তাও আবার বিরক্তি ভরা কণ্ঠে হ্যালো। আমি, কি বলবে তাড়াতাড়ি বলো। আদিলও, আনিশা তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি, এত কথা বলার মতো সময় আমার কাছে নেই, কি বলবে তাড়াতাড়ি বলো। আদিলও, হ্যাঁ তা থাকবে কেন, আমি কে, অফিসে আসবে না? আমি, আমার অফিসে আমি যাব কিনা সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আদিলও, উহু, আমি কৈফিয়ত চাইছিও না, আসলে ডাক্তার রিটা। আমি, রেখে দাও, আমি কাল আসব। আদিলও, এই ডাক্তার রি থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে। আমি, হ্যাঁ রেখে দাও, কাল এসে পড়ব। আদিলও, তোমাকে আজ আসতে হবে আর এক্ষুনি, না হলে। আমি, না হলে কি? আদিলও, ডাক্তার রিটা আমি পুড়িয়ে ফেলব। আমি, আদিলও। আদিলও, চিৎকার করে লাভ নেই, আমার কথা না শুনলে আমি ডাক্তার রিটা এখনই পুড়িয়ে ফেলব। আমি, না প্লিজ এমন করো না। আদিলও, ডাক্তার রি থেকে এইটা স্পষ্ট যে রাইমার সুইসাইডের জন্য আম্মু দায়ী। এখন তুমি বলো আম্মুর বিরুদ্ধে প্রমাণ আমি কেন রাখতে যাব, বরং পুড়িয়ে ফেলা ভালো। আমি, না আদিলও প্লিজ। তুমি থাকো অফিসে, আমি আসছি। আদিলও, হ্যাঁ তাড়াতাড়ি এসো। ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসায় কাউকে জানালাম না, জানালে যেতে দিবে না, অফিসে গিয়ে না হয় ফোন করে জানিয়ে দিব।
আদিলকে ইগনোর করেছিলাম কারণ মুখ ফসকে বলে দিতে পারি আমি প্রেগন্যান্ট, কিন্তু আদিলও তো এখন আমায় উল্টো হুমকি দিচ্ছে, কেন যে ডাক্তার রি পুড়িয়ে ফেলার কথা ভাবছে ও জানে। আচ্ছা, আদিলও তখন কি বলছিল রাইমার সুইসাইডের জন্য মা দায়ী, সত্যি কি তাই? ডাক্তার রি পড়েই বুঝতে পারব। অফিসে পৌঁছে সোজা আদিলর রুমে আসলাম, কিন্তু আদিলও নেই। আশ্চর্য তো, আমাকে আসতে বলে আদিলও নিজেই আসেনি। আচ্ছা, আদিলও আমার রুমে নয় তো? প্রশ্নটা মনে জাগতেই আমার রুমের দিকে এগুলাম। আদিলও টেবিলের উপর বসে আছে আর রাগে কটমট করছে, পাশে একটা লাল রঙের ডাক্তার রি রাখা। আমি আদিলর সাথে কোনো কথা না বলে ডাক্তার রির দিকে হাত বাড়ালাম, আদিলও আমার হাত ধরে ফেলল। আমি, কি হলো? আদিলও, আমাকে ইগনোর করছো কেন? আমি, আদিলও আমি এখানে ডাক্তার রিটা নিতে এসেছি, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আসিনি। আদিলও, ধ্যাত। আদিলও ডাক্তার রিটা ছুঁড়ে ফেলে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে, ওর চোখ দুটো রক্তবর্ণ হয়ে আছে। আদিলও, আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। আমি, আদিলও হাত ছাড়ো, লাগছে। আদিলও আমার হাত জোরে চেপে ধরে আছে, ওর এমন অবস্থা দেখতে আমারও ভালো লাগছে না, কিন্তু এছাড়া যে উপায় নেই। আদিলকে অবহেলা না করলে, বেশি কথা বললে মুখ ফসকে বলে ফেলতে পারি, তখন আব্বু খুব কষ্ট পাবেন। আমার জন্য আব্বু বারবার অপমানিত হচ্ছেন আর কষ্ট দিতে চাই না আব্বুকে। আদিলও, কেন অবহেলা করছো আমায়? কি করেছি আমি? আমি, হাত ছাড়ো ডাক্তার রিটা নিয়ে আমাকে বাসায় যেতে হবে। আদিলও, কেন আমার কাছে থাকতে এখন আর ভালো লাগে না? আমি, আদিলও তুমি কি এজন্য আমাকে অফিসে এনেছ? এসব কেন করছো? আদিলও, তুমি আমাকে অবহেলা কেন করছো? আমি, নিশ্চুপ। আদিলও, আনিশা তাকাও আমার দিকে, বলো কি হয়েছে তোমার, হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আদিলও আমার একদম কাছে দাঁড়িয়ে আমার দুগালে ধরে আমার দুচোখের দিকে শান্তভাবে তাকিয়ে আছে। আদিলও, নাকি আমি ধরে নিব আম্মুর কথাই সত্যি, তুমি শিহাবের জন্য আমাকে অবহেলা করছো? আদিলর মুখে এই কথা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শেষ পর্যন্ত আদিলও রদিকে বোবার মতো তাকিয়ে আছি, দুচোখ দিয়ে পানি পড়ছে। আদিলও দুহাতে আমার মাথা চেপে ধরে আমার কপালে ওর কপাল ঠেকালো। হঠাৎ আচমকা আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। সোফায় বসে ফ্লোরে পড়ে থাকা ডাক্তার রিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। আদিলও আমার সামনে এসে দাঁড়ালো, আমার মধ্যে যেন কোনো ভাবান্তর নেই, বরফের মতো জমে গেছি আমি। আদিলও হুট করে হাঁটু গেড়ে বসে পড়ল আমার পায়ের কাছে, তারপর আমার কোলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। আদিলও, তখন আমার মাথা ঠিক ছিল না, তাই কথাটা বলে ফেলেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি, নিশ্চুপ। আদিলও, আম্মু মিতুর বিয়ে অন্য জায়গায় ঠিক করে নিচ্ছে, ডিভোর্সের ব্যবস্থা করে ফেলেছে, আর মাত্র 1 সপ্তাহ বাকি, আমি কি করব বুঝতে পারছি না। আনিশা, এই সময় যদি তুমি আমাকে ইগনোর করো তাহলে আমি কার কাছে যাব? মাথা ঠিক ছিল না, তাই তখন ক্ষমা করে দাও প্লিজ। আমি, ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। আদিলও, কি? আমি, না হলে মিতুর বিয়ে আটকানো যাবে না। আদিলকে দূরে সরিয়ে দিয়ে উঠে পড়লাম, ফ্লোর থেকে ডাক্তার রিটা তুলে হাতে নিলাম। আমি, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। আদিলও, দাঁড়াও আনিশা। দরজার কাছে চলে এসেছিলাম, আদিলরও ডাক্তার শুনে দাঁড়িয়ে পড়লাম। আদিলও, তুমি হয়তো এখন আর আমাকে ভালোবাসো না, তাই অবহেলা করতেই পারো, কিন্তু একটা অনুরোধ প্লিজ, ডাক্তার রিটা এখানে বসে পড়ো। দেখো, আমরা একসাথে থাকি কিংবা না থাকি, একসাথে রাইমার সুইসাইডের কারণটা খুঁজে বের করতে হবে।
আদিলর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, তারপর চুপচাপ এসে সোফায় বসলাম। আদিলও চেয়ার টেনে আমার সামনে এসে বসল। আমি ডাক্তার রি পড়তে শুরু করলাম। রাইমার সাথে আমার 1 বছর ধরে সম্পর্ক। মেয়েটার সাথে এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কারণ মেয়েটা ছিল খুব বেশি মায়াবতী। রাইমাকে আমি খুব ভালোবাসি। রাইমা যে আমাকে ভালোবাসে না তা কিন্তু নয়, শুধু ওর ভালোবাসা প্রকাশ করে না। রাইমাকে নিয়ে কখনো ডাক্তার রি লেখার প্রয়োজন হয়নি, কারণ রাইমার প্রতি ভালো লাগা, ভালোবাসা, রাগ, অভিমান সবকিছু আমি ওর সাথেই শেয়ার করতাম। মেয়েটা অদ্ভুতভাবে ভালোবেসে আমার সব কষ্ট ভুলিয়ে দিত। কিন্তু আজ থেকে আমার ডাক্তার রি লিখতে হবে, কষ্টগুলো সবেই ডাক্তার রির সাথেই শেয়ার করতে হবে, কারণ আমার রাইমা তো আর কথা বলতে পারবে না। রাইমার আজ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কণ্ঠনালীতে আঘাত লেগেছে। ডক্টর বলেছে রাইমা আর কখনো কথা বলতে পারবে না। রাইমার মুখে আর কখনো ভালোবাসি শব্দটা শুনতে পাবো না। কষ্ট হচ্ছে খুব, কিন্তু তবুও ভালোবাসি ওকে। এখন থেকে আমার একটাই কাজ, রাইমাকে সবসময় হাসি খুশি রাখা। পৃষ্ঠা উল্টাতে গিয়ে অবাক হয়ে গেলাম, মাঝখানে কতগুলো পৃষ্ঠা ছিঁড়া। ছিঁড়ল কে? আদিল নয়তো? আদিল রদিকে তাকালাম, ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আদিল। আদিল নিশ্চুপ। আমি আদিল। জোরে ডাক্তার দিতেই আদিল হকচকিয়ে উঠল। আদিল, কি? আমি? মাঝখানের পৃষ্ঠাগুলো ছিঁড়েছ কেন? আদিল, আমি ছিঁড়তে যাব কেন? আগে থেকেই ছিঁড়া ছিল। এত অবিশ্বাস করো আমাকে? আদিল আমার হাত থেকে ডাক্তার রি নিতে নিতে কথাগুলো বলল। মৃদু হাসলাম। আমি, এইটা তো সামান্য ডাক্তার রি, চরিত্র নিয়ে তো আর অবিশ্বাস করিনি, ভালোবাসা নিয়ে তো সন্দেহ করিনি। আদিল আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আদিল, খোঁচা দিচ্ছ? বললাম তো ভুল হয়ে গেছে। আমি খোঁচা দিতে যাব কেন? আদিল ডাক্তার রির শেষের দিকের পাতাগুলো থেকে কিছু লেখা বের করল। ওর থেকে ডাক্তার রিটা এনে আবার পড়তে শুরু করলাম। ছিঁড়ে ফেলেছি ডাক্তার রির মাঝখানের কিছু পাতা, কারণ এগুলোতে রাইমার সাথে করা খুনসুটিগুলোর কথা লেখা ছিল। খুনসুটিগুলোর কথা মনে পড়লে ইদানিং বড্ড বেশি কষ্ট হয়, কারণ রাইমা যে 2 দিন পর অন্য কারো হয়ে যাবে। হ্যাঁ, রাইমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটা আজ আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। আমি ওর চোখের পানি মুছে দিতে পারিনি, কারণ আম্মু আমাদের সম্পর্ক মেনে নেয়নি। সেদিন আম্মুকে রাইমার কথা বলেছিলাম, শুধু বলতে পারিনি রাইমা যে কথা বলতে পারে না। আম্মু হাসি মুখে আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, কিন্তু জানি না হঠাৎ কি হলো, আম্মু রাইমাকে দেখতে গিয়ে রাইমাদের বাসার বাইরে থেকেই ফিরে আসলো আর এসে কড়া ভাষায় জানিয়ে দিল এ বিয়ে সম্ভব নয়। মাঝখানে কেটে গেছে কয়েকটা দিন। যত দিন যাচ্ছে ততই রাইমার বিয়ের দিন এগিয়ে আসছে। আম্মুকে অনেক বুঝিয়েছি, কিন্তু আম্মু মানতে চাইছে না। কেন মানতে চাইছে না সেটাও বলছে না। রাইমা ওর আব্বুকে আমাদের সম্পর্কের কথা বলতে পারছে না। বলবে কিভাবে? প্রিয় মানুষ প্রতারণা করলে কি বলা যায়, কার ভরসায় বলবে? হ্যাঁ, আমি রাইমার সাথে প্রতারণা করেছি শুধুমাত্র আম্মুর জন্য। আজ রাইমার বিয়ে। রাইমা বারবার ফোন করে ঢুকরে কেঁদে উঠছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। রাইমার অনুরোধে ওকে শেষবার দেখতে যাব। দেখব আমার মায়াবতীকে বউ সাজে কেমন লাগছে। হাত কাঁপছে, কিছু লিখতে পারছি না। পাশে রাখা ব্লেডের দিকে বারবার নজর পড়ছে। কিছুক্ষণ পর এই ব্লেড দিয়েই হাতের শিরা কাটব। কেন বাঁচব? কার জন্য বাঁচব? আজ যে আমার রাইমার বাসর রাত। সকালে রাইমাকে দেখতে গিয়েছিলাম, লাল বেনারসিতে লাল টুকটুকে পরীর মতো লাগছিল ওকে। দুহাত ভর্তি মেহেদি, খুব সুন্দর লাগছিল আমার মায়াবতীকে। এখন তো রাইমা অন্য কারো বিছানায় আছে হয়তো।
রাইমা অন্য কারো কথাটা ভাবতেই গা শিউরে উঠছে, নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলতে ইচ্ছে হচ্ছে। আম্মু চাইলে আজ রাতটা রাইমা আর আমার হতো। ভোর রাত, রাইমা হয়তো পরম সুখে ওর স্বামীর বুকে মাথা রেখে ঘুমুচ্ছে, অথচ ওর ঘুমানোর কথা ছিল আমার বুকে। বড্ড বেশি কষ্ট হচ্ছে, আম্মুকে খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারবো না, কারণ আমার মৃত্যুটা মা হারা হয়ে যাবে। আমার মৃত্যুর পর আমার ভাই আদিলকে সামলে রাখবে কে? আম্মু আব্বুর মৃত্যুর পর যে ফুফু আমাদের মা হয়ে আমাদের আগলে রেখেছেন, মৃত্যুর জন্য ফুফুকে আমাদের মা হয়ে বেঁচে থাকতে হবে। আমি চলে যাচ্ছি ফুফু। অবাক হওয়ার কিছু নেই, তোমাকে এই শেষ সময়ে মা ডাক্তারতে ঘৃণা হচ্ছে। মা হলে সন্তানকে এত কষ্ট পেতে দিতে না। যদি কখনো পারো নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো রাইমাকে আমার শেষ কথাটা বলে। আমি রাইমাকে সত্যি ভালোবাসি, প্রতারণা করিনি আমি, প্রতারণা করেছ তুমি। শেষ পৃষ্ঠায় শুকনো রক্তের ছোপের আড়ালে লেখা ভালোবাসি রাইমা হয়তো শেষ লেখাটা লিখেই হাত কেটে ফেলেছিল পাগল প্রেমিকটা। আমার দুচোখ থেকে টুপটুপ করে পানি, ডাক্তার রীতে শুকিয়ে যাওয়া রক্তের দাগে পড়ছে। আদিলও আমার হাত থেকে ডাক্তার রিটা নিয়ে আমার পাশে এসে বসল, তারপর আমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। আদিলও কাঁধে মাথা রেখে কাঁদছি আর ভাবছি কতটা কষ্ট পেলে একজন মানুষ সুইসাইডের মতো পাপ কাজ বেছে নেয়। আদিলও, কাঁদছ কেন? কাঁদলে কি ভাইয়া আর রাইমা ফিরে আসবে? আমি, আপুর বিয়ের দিন রাতে ভাইয়া এসব লিখেছে আর সুইসাইড করেছে। আদিলও, সেদিন ভাইয়াকে সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। ভাইয়া প্রাণে বেঁচে গেলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। আমি, একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন করে ভাবতে পারছ? ভাইয়া ভেবেছিল রাইমার বাসর হচ্ছে তাই এত কষ্ট পেয়েছে। ভাইয়া তো আর জানতো না রাইমা বিয়ের দিন দুপুরবেলা বিষ খেয়েছিল। সেদিন ভোররাতে ভাইয়া ধরে নিয়েছিল রাইমা ওর স্বামীর বুকে পরম সুখে মাথা রেখে ঘুমুচ্ছে, কিন্তু ভাইয়া তো আর জানতো না সেদিন রাত 8টায় রাইমাকে কবরে চিরনিদ্রায় আব্বু ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। আদিলও, আনিশা নিজেকে সামলাও, কেন কাঁদছ এভাবে? আমি, ভাইয়া ডাক্তার রি লিখেছিল বলে ভাইয়ার কষ্টটা আমরা জানতে পেরেছি। একবারও ভেবে দেখেছ আমার বোন কতটা কষ্ট নিয়ে মারা গেছে? এই বোকা মেয়েটা আমাকে পর্যন্ত নিজের ভালোবাসার কথা বলেনি, একা একা সব কষ্ট বুকে নিয়ে চলে গেছে। আদিলও, এভাবে কাঁদবে নাকি বুঝার চেষ্টা করবে ওদের দুজনের মৃত্যুর জন্য কে দায়ী? আমি, বুঝার কি আছে, এইটা তো স্পষ্ট, ওদের মৃত্যুর জন্য তোমার আম্মু দায়ী। আদিলও, নিশ্চুপ। আমি, তোমার আম্মু এতদিন অনেক করেছে, এবার আমি উনাকে বুঝাবো কাউকে সুইসাইডের জন্য বাধ্য করার শাস্তি কি। দুজনকে মেরে উনার মন শান্ত হয়নি, এখন আবার চারটা জীবন নিয়ে উনি খেলা করছেন। আদিলও, আনিশা একটা কথা ভেবে দেখেছ আম্মু এখন যেমন আমাদের এক হতে দিচ্ছেন না, তেমনি ভাইয়া আর রাইমাকে এক হতে দেননি। আচ্ছা আনিশা, এখন না হয় শিহাব তোমার নামে বাজে কথা বলেছে, তখনও কি শিহাব রাইমার নামে বাজে কথা বলেছিল? সত্যি তো, শিহাব তো রাইমা আর আবির ভাইয়ার ব্যাপারে জানত না, আর শিহাব তো পছন্দ করে আমাকে, রাইমাকে নয়। আদিলও, কি ভাবছ? এমন নয় তো আম্মু, পুরনো কোনো শত্রুতা থেকে এমন করছেন? আমি, যদি তাই হয়ে থাকে তাহলে শত্রুতা নিশ্চয় আব্বুর সাথে, কিন্তু কি শত্রুতা? আদিলও, আম্মুর কাছে চলো, আজ জিজ্ঞেস করব সবকিছু। আমি, তোমার আম্মু যা মহিলা, উনি আবার বলবেন। আদিলও, তুমি রাইমার সুইসাইডের জন্য আম্মুকে দায়ী করবে, তাহলেই উনি সব বলতে বাধ্য হবেন। আমি, চলো। ডাক্তার রি হাতে নিয়ে পা বাড়াতেই আদিলও আমার হাত ধরে ফেলল। আমি, কি? আদিলও, কেন আমাকে কষ্ট দিচ্ছ? আদিলর প্রশ্ন শুনে পেটের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। আমি, চলো। আদিলকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসলাম। আদিলদের বাসায় এসে দরজা খোলা দেখে দুজন বেশ অবাক হলাম।
এক পা দু পা করে ভিতরে এসে চারপাশে চোখ বুলাচ্ছি, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মিতু, নীরব, দাদু, মা সবাই কোথায়? মায়ের রুমের পাশে আসতেই দুটো চেনা কণ্ঠ শুনে আদিল ও আমি দুজন থমকে দাঁড়ালাম। আমি অবাক হয়ে মায়ের রুমের দরজার পাশে দাঁড়িয়ে আছি। আমি তো ভাবতেই পারছি না যে আব্বু আমাকে নিষেধ করলেন আদিলর সাথে যোগাযোগ রাখতে, তিনি নিজেই আবার এ বাসায় এসেছেন, মায়ের সাথে কথা বলছেন। যদিও জানি কারো কথা লুকিয়ে শুনতে নেই, কিন্তু এখন মনে হচ্ছে শুনতে হবে, হয়তো আব্বুর নিশ্চুপ হয়ে থাকার কারণ জানতে পারব। আদিল, তোমার আব্বু তো আমাদের বাসায় আসতেই পারেন, এতে এত অবাক হচ্ছ কেন? আমি, চুপ করবে প্লিজ। আদিলকে থামিয়ে দিয়ে রুমের ভিতরে তাকালাম। মা, আমি তো ভাবতেই পারছি না, কাল অপমান করে আজ আমার বাসায় আসার সাহস তুমি পেলে কোথায়? আব্বু, আমি তো বাবা, আমার চোখ ঠিক মেয়ের কষ্ট ধরে নিতে পারে, আনিশা সারারাত ঘুমায়নি তা। মা, তাহলে আমার কাছে এসেছো কেন? ওকে নিয়ে ডক্টরের কাছে যাও। আব্বু, শিরিন, তুমি কিন্তু সব জেনে শুনে না জানার ভান করছো। মা, হ্যাঁ করছি, কারণ আমি চাই না এই বিয়ের সম্পর্কটা ঠিকই থাকুক, আমি ওদের ডিভোর্স করাতে চাই। আব্বু, এতে তোমার লাভ কি? আমার মেয়ের চোখে পানি দেখে ক্ষণিকের জন্য শান্তি পাবে, তাই তো? কিন্তু শিরিন, এইটা কেন বুঝতে পারছো না? আমার মেয়ে একা কাঁদবে না, তোমার ছেলেও কাঁদবে। মা, নিশ্চুপ। আব্বু, রাইমা আর আবির কেন আমাদের বলেনি আমি জানি না, কিন্তু এখন তো আমরা সবটা জানি, দুটো জীবন নষ্ট হতে দিও না। মা, দেখো আমি আবারও। আব্বু, শিরিন প্লিজ, নিজের অভ্যাস এবার অন্তত চেঞ্জ করো। তুমি সবসময় নিজের অহংকার আর রাগকে প্রাধান্য দিয়ে এসেছো, এতে লাভ কি হয়েছে? পেয়েছো আমাকে? আব্বুর কথা শুনে বিস্ময় ভরা চোখে আদিলর দিকে তাকালাম। আদিলও ও অবাক হয়ে আছে। তবে কি মা আর আব্বুর মধ্যে সম্পর্ক ছিল? আব্বু, সেদিন তোমার অহংকারের জন্য আমাকে হারিয়েছিলে, আর আজ আবারও নিজের রাগ অহংকারকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ছেলে মেয়ের জীবন নষ্ট করছ। কেন শিরিন? অনেক তো হলো, এবার নিজেকে চেঞ্জ করো, অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সব বিচার করো, দেখবে সব। মা, তুমি কি আমাকে পুরনো কথা মনে করাতে এখানে এসেছ? আব্বু, না, আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে গোমড়ে মরছে, তাই তোমার কাছে এসেছি। মা, 22 বছর আগে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে, আমি চাই না তোমার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকুক। আব্বু, সেদিন কি দোষ আমার ছিল? নিজের ভুলের শাস্তি ছেলে মেয়ে দুটোকে কেন দিচ্ছ? মা, হ্যাঁ, সেদিন আমার দোষ ছিল, কিন্তু আমি পরে তোমার কাছে ফিরে গিয়েছিলাম, তুমিই আমাকে গ্রহণ করনি। আব্বু, হ্যাঁ ফিরে গিয়েছিলে, কিন্তু অনেক দেরিতে, আনিশার আম্মু আর আমার বিয়ের 6 মাস পর ফিরে গিয়েছিলে। মা, 6 মাসেই অন্য মেয়েকে ভালোবেসে ফেলেছিলে? আব্বু, এখানে ভালোবাসার প্রশ্ন আসছে কোথা থেকে? বিয়ে নামক বন্ধনে আমি জড়িয়ে গিয়েছিলাম, আমি কি করে পারতাম আনিশার আম্মুকে রেখে তোমাকে গ্রহণ করতে? মা, চাইলেই তোমার স্ত্রীকে সব বলতে পারতে, কিন্তু তুমি বলনি, কারণ তুমি ভাইয়ার উপর রেগেছিলে। আব্বু, রাগ করাটা কি খুব বেশি অস্বাভাবিক ছিল? মা, না, স্বাভাবিক ছিল, আর তাই তো নিজের রাগ মিটাতে তুমি ভাইয়াকেই মেরে ফেললে। আব্বু, শিরিন, তুমি আজও এই ভুল ধারণা নিয়ে বেঁচে আছো? ছি, তুমি ভাবো কিভাবে আমি ওদের খুন করেছি? মা, ভাইয়া তোমাকে মেনে নেয়নি, তোমাকে অপমান করেছিল, তাই তুমি প্রতিশোধ নিয়েছ। আব্বু, সেদিন তোমার ভাইয়ার অ্যাক্সিডেন্ট অন্য গাড়িতে হয়েছিল, রাস্তায় পড়েছিল তোমার ভাই ভাবি আর তাদের ছোট বাচ্চা, কেউ সেদিন সাহায্য করেনি ওদের। আমি সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি ওদের হসপিটালে নিয়ে গিয়েছিলাম, আর কাকতালীয়ভাবে তোমার সাথেও দেখা হয়ে যায়, তুমি রাগে নাকি অভিমানে জানি না ধরে নিয়েছ আমি তাদের খুন করেছি।
শিরিন, সেদিন যদি আমি ঠিক সময় ওদের হসপিটালে না নিয়ে যেতাম তাহলে তোমার ছোট ভাইঝি মারা যেত। হ্যাঁ মানছি, আমি তখন গরিব ছিলাম বলে তোমার ভাইয়া আমাদের সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু তাই বলে খুন করব এতটা খারাপ আমি নই। মা নিশ্চুপ। আব্বু, নিজের ইচ্ছেমতো ধরে না নিয়ে ভাবো, অহংকার মন থেকে মুছে ফেলো তাহলেই। মা, আমি অহংকারী? আব্বু, হ্যাঁ তুমি অহংকারী। সেদিন আমি গরিব ছিলাম বলে তোমার ভাইয়া আমাদের সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু তুমিও একবারের জন্য বলনি এই গরিব ছেলেটাকেই তুমি চাও। তুমি সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিলে কারণ তুমি জানতে আমার সাথে বিয়ে হলে তুমি ভালো থাকবে না। আচ্ছা শিরিন, বলতো আমাদের সম্পর্ক হওয়ার সময় কি আমি গরিব ছিলাম না? তুমি তো জেনে শুনে আমাকে ভালোবেসেছিলে, তাহলে কিসের এত দ্বিধা ছিল কেন? তোমার ভাইয়াকে জোর গলায় বলতে পারনি আমাকে ভালোবাসো? তুমি তো চুপচাপ তোমার ভাইয়ার কথা মেনে নিয়েছিলে, এমনকি তোমার বাবাকে পর্যন্ত আমাদের সম্পর্কের কথা জানাওনি। মা, সেদিন আমি বুঝিনি ভাইয়া আমাকে যা বলেছিল। আব্বু, সেদিন তোমার ভাইয়া তোমাকে বলেছিল আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে না, আর তুমি সুখের পিছনে ছুটতে গিয়ে আমাকে হারিয়েছ। শিরিন, তুমি নিজের দোষে আমাকে হারিয়েছ আর এখন আমার উপর অভিমান করে আদিল আর আনিশাকে কষ্ট দিচ্ছ। আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ এবার অন্তত ওদের মেনে নাও। মা, নিব না। আমি চাই না তোমার সাথে আমার কোনো আত্মীয়তা থাকুক। আব্বু, সেই বদরাগীই রয়ে গেলে। আশ্চর্য, আব্বু হাত জোর করলেন, সবকিছু এত ভালোভাবে বুঝিয়ে বললেন, তাও মা এমন করছেন। আব্বু, শুধুমাত্র আমার মেয়ে বলে ওদের এত বড় শাস্তি দিবে? মা, শুধু এটাই কারণ নয়, শিহাবের সাথে আনিশার। আব্বু, দেখো শিরিন, তোমার সব অভিমান আমার উপর, তাই আমাকে যা খুশি বলো, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোনো খারাপ কথা বলো না। মা, 100 বার বলবো, কারণ আমার কাছে প্রমাণ আছে। আব্বু, কিসের প্রমাণ? মা বিছানা থেকে ফোনটা এনে আব্বুকে কি যেন দেখালেন। আব্বু, ভাই বোন কি এমন পিক তুলতে পারে না? মা, হ্যাঁ পারে, তবে আপন ভাই বোন হলে। আব্বু, তুমি সত্যি পাল্টাবে না, তুমি যেমন বদরাগী বদমেজাজি ছিলে তেমনই আছো আর থাকবেও। মা, খবরদার আমাকে অপমান করবে না। আব্বু, অহংকারী নারীর আবার অপমানবোধ আছে নাকি? মা, তুমি কিন্তু। আব্বু, আঙ্গুল নামিয়ে কথা বলো, নিজে দোষ করবে আর অন্যকে শাস্তি দিবে, এ কেমন বিচার তোমার? শিরিন, তুমি নিজেও বুঝতে পারছো সব দোষ তোমার, কিন্তু তুমি তোমার ইগোকে প্রাধান্য দিতে গিয়ে সেটাকে মেনে নিতে পারছো না। মা, মেনে নিলাম সেদিন ভাইয়ার কথায় আমি অন্যায় করেছিলাম, আর তুমিও ভাই ভাবিকে খুন করনি, কিন্তু তবুও আমি তোমার মেয়েকে মেনে নিব না। আব্বু, আবারও তুমি ভুল করছো। এতগুলো বছর পেরিয়ে গেছে, তুমি সংসার করছো, আমি সংসার করছি, তাও কি ভুলতে পেরেছ আমাকে? শিরিন, ভালোবাসা কখনো ভুলা যায় না, আমিও ভুলতে পারিনি তোমাকে। আমাদের মতো আদিল আর আনিশাকে কষ্ট পেতে দিও না। আমি চাই না সারা জীবন আমি যে শূন্যতায় ভুগেছি সে শূন্যতা আমার মেয়ে অনুভব করুক। তাহলে তুমি কেন আদিলকে এই কষ্ট দিতে চাইছ? তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? মা, ভালোবাসলেই যে সব মেনে নিতে হবে এমন তো নয়। আব্বু, আদিলও তো কোনো ভুল করেনি যে তোমাকে ওর ভুলটাকে মেনে নিতে হবে। আদিলও ভালোবেসেছে, আর ভালোবাসা কোনো ভুল নয়। তাছাড়া আদিল ও আনিশার বিয়েটা তাড়াতাড়ি দেওয়ার জন্য তুমি তাড়াহুড়ো করেছিলে। মা, হ্যাঁ তাড়াহুড়ো করেছিলাম, তবে প্রতিশোধ নেওয়ার জন্য। আমার আবির যখন মারা গেছে তখন আর এই মেয়ে আমার ছোট ছেলের বউ হয়ে থাকবে কেন? আব্বু, তুমি কি রাগে অভিমানে অহংকারে নিজের হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলেছ? কিভাবে পারছো এমন অন্যায় বিচার করতে? শুনেছি তুমি মিতুর বিয়ে অন্যদিকে ঠিক করছ, কেন শিরিন? নিজের মেয়েকে সারা জীবন কাঁদাতে চাইছ কেন? আব্বুর প্রশ্ন শুনে মা আব্বুর দিকে মাথা তুলে তাকালেন।
সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে এসব? আব্বু, জোর দিয়ে বলতে পারবে তুমি আমার জন্য সারা জীবন কাঁদনি? মা, নিশ্চুপ। আব্বু, মিতু বিয়ের পর হয়তো মুখ বুজে সব মেনে নিবে কিন্তু সুখী হবে না, তোমারই মতো সারা জীবন লুকিয়ে কাঁদবে। মা, নিশ্চুপ। আব্বু, জানি না তোমাকে কতটুকু বুঝাতে পেরেছি, তুমি ভাবো ভেবে আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দিও। মা, শুনে যাও আমার সিদ্ধান্ত। আব্বু বেরিয়ে আসতে চাইছিলেন, মায়ের কথা শুনে দাঁড়িয়ে পড়লেন। মা, আমি সব বুঝেছি, মেনে নিয়েছি, কিন্তু তোমার মেয়েকে মেনে নিব না, কারণ তোমার মেয়ের শিহাবের সাথে সম্পর্ক আছে, বিয়ের পর যে মেয়ে পরপুরুষের সাথে নষ্টামি। মায়ের পুরো কথা শেষ করতে না দিয়েই আব্বু মায়ের গালে কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আমি চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছি। আব্বু কি করলেন এইটা? আব্বু, এই থাপ্পড় দুটো 22 বছর আগেই তোমাকে দেওয়া প্রয়োজন ছিল, তখন থাপ্পড়গুলো দিল আমাকে, সারা জীবন কাঁদতে হতো না। সেদিন সব অপমান মেনে নিয়েছিলাম বলে যে আজও মেনে নিব তা ভাবলে কিভাবে? সেদিন অপমান আমাকে করেছিলে তাই মুখ বুজে সয় নিয়েছিলাম, কিন্তু আজ আমার মেয়েকে নিয়ে খারাপ কথা বলেছ কেন সহ্য করব আমি? আমার মেয়ে তো খারাপ নয়, খারাপ তোমার অহংকারী মন মানসিকতা, এই অহংকার একদিন তোমাকে শেষ করে দিবে। মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আব্বু চুপচাপ বেরিয়ে আসলেন। দরজায় এসে আব্বু আমাকে দেখে কিছুটা চমকে গেলেন। আব্বু এক নজর আদিলর দিকে তাকিয়ে আমার হাত চেপে ধরলেন। আব্বু, চল। আমি, আব্বু। আব্বু, এই বাসায় আর এক মুহূর্তও না, প্রয়োজন নেই তোর এমন বাড়ির বউ হয়ে থাকার। আমি চলে যাব আব্বু, যে বাসায় আমার আব্বুকে বারবার অপমান করা হয় সেখানে আমি থাকব না। শুধু 2 মিনিট সময় দাও, মায়ের সাথে আমার কিছু কথা আছে। আব্বু, ওর সাথে আবার কিসের কথা? চল বলছি। আমি, রাইমার মৃত্যু নিয়ে। আব্বু। আব্বু অবাক হয়ে আমার হাত ছেড়ে দিল। আব্বু, রাইমার মৃত্যু? আমি, হ্যাঁ আব্বু, রাইমা আর আবির ভাইয়ার সুইসাইড এর জন্য উনিই দায়ী। আব্বু, কি? আমি, চলো মায়ের কাছে। মায়ের সামনে দাঁড়িয়ে আছি, মা আমার হাতে থাকা ডাক্তার রিটার দিকে তাকিয়ে আছেন। আদিল, আম্মু জানো এইটা কার ডাক্তার রি? মা, কার? আদিল, ভাইয়ার। মা, কি? আদিল, হ্যাঁ, এই ডাক্তার রিতে স্পষ্টভাবে লেখা আছে ভাইয়া ওদের রিলেশনের কথা তোমাকে জানিয়েছিল, তুমি মেনেও নিয়েছিলে, কিন্তু তুমি রাইমাকে দেখতে গিয়ে ওদের বাসার সামনে থেকে ফিরে এসেছিলে আর ভাইয়াকে কড়া ভাষায় বলে দিয়েছিলে এ বিয়ে সম্ভব নয়। কেন আম্মু? তুমি কেন ওদের বাসায় না গিয়ে ফিরে এসেছিলে, কেন ওদের সম্পর্ক মেনে নাওনি? মা, কারণ আমি সেদিন ওদের বাসার সামনে যেতেই আনিশার আব্বুকে দেখতে পাই, দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলে রাইমা উনার মেয়ে। যে আমাকে 22 বছর আগে ঠকিয়েছে তার মেয়েকে আমি আমার ছেলের বউ করে আনবো, এইটা তো অসম্ভব, তাই মেনে নেইনি। আমার শত্রুর মেয়ে আমার বাড়ির বউ হবে সেটা আমি চাইনি। আব্বু, আমি ঠকিয়েছিলাম 22 বছর আগে, নাকি তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আমি গরিব বলে? মা, নিশ্চুপ। আদিল, মা অহংকার পতনের মূল, দেখো সেদিন তোমার সব ছিল বলে উনাকে ছেড়ে এসেছিলে আর আজ তোমার কিছুই নেই অথচ উনার সবকিছু আছে। মা, নিশ্চুপ। আব্বু, সেদিন রাইমা আর আবিরের রিলেশনের কথা তুমি আমাকে জানাতে পারতে, আমি মেনে নিতাম, অন্তত দুজনকে এভাবে মরতে হতো না। মা, আমি চাইনি তোমার মেয়ে আমার বাড়ির বউ হয়ে আসুক। আব্বু, তাহলে আনিশাকে বউ করে এনেছো কেন? মা, আমি জানতাম না আনিশা রাইমার যমজ বোন, আমি ভেবেছিলাম ও রাইমা। আমার ছেলে পাগল হয়ে হসপিটালে ভর্তি থাকবে আর ও সুখে থাকবে, তা তো হবে না, তাই আমি আদিলর সাথে ওর বিয়ে দিয়েছিলাম।
আদিলও আমাকে ওর ছবি দেখিয়ে বলেছিল ওকে আদিলও ভালোবেসে ফেলেছে আর মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ও রাইমা, তাই প্রতিশোধ নেওয়ার জন্য আদিলর ভালোবাসা মেনে নিয়েছিলাম। আব্বু, বাহ, কি অসাধারণ! নিজে আমাকে ছেড়ে গিয়েছিলে, আবার আমার উপরে অভিমান করে আমারই মেয়েদের উপর তুমি প্রতিশোধ নিচ্ছ। কি বলবো, তোমাকে খুঁজে পাচ্ছি না। মা, কিছু বলতে হবে না। সেদিন আমি ভাইয়ার কথা মেনে নিলেও পরে ফিরে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার জন্য অপেক্ষা করনি। 1 বছর পরেই তুমি বিয়ে করে নিয়েছিলে। দেখো, আমি ভালোভাবে বলছি, আমি তোমার মেয়েকে মন থেকে মেনে নিতে পারবো না। তাই আব্বু, প্রয়োজন নেই মেনে নেওয়ার। আমার মেয়ে তোমার মতো মহিলার কাছে ভালো থাকবে না, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। চল আনিশা। আদিলও, আব্বু আমার কথা শুনুন। আব্বু, আমাকে ক্ষমা করো বাবা। আমি তো অনেক চেষ্টা করেছি, তোমার মা মেনে না নিলে আমার কি করার আছে? আমি আনিশাকে নিয়ে যাচ্ছি। তোমার আম্মু নয়, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আশা করি তুমি সাইন করে দিবে। আমার মেয়েকে বিরক্ত করতে এসো না। কথা দিয়ে যাচ্ছি, আমার মেয়ে তোমাকে বিরক্ত করবে না। আব্বুর কথা শুনে চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। আব্বু এমন কথা কেন দিল না? আমি যে আদিলর সাথে কথা না বলে থাকতে পারবো না। আদিলও, কিন্তু আব্বু, আমি আনিশাকে ভালোবাসি। আব্বু, সেটা তোমার মাকে বলো, আমাকে নয়। আদিলও, আনিশা, ডাক্তার রিটা দাও। আদিলও আমার হাত থেকে ডাক্তার রিটা নিয়ে মায়ের সামনে ধরল। আদিলও, তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু আনিশাকে চেয়েছিলাম, কিন্তু এই ডাক্তার রিটা পড়ার অনুরোধ রইল। আম্মু, এই ডাক্তার রিটা পড়লে তুমি বুঝতে পারবে ভাইয়া কতটা কষ্ট পেয়ে মারা গেছেন, আর তোমার প্রতি কতটা ঘৃণা নিয়ে মারা গেছেন। তোমার মনে যদি এতটুকু মায়ের ভালোবাসা থেকে থাকে, তাহলে আমি নিশ্চিত তুমি এই ডাক্তার রি পড়ে কাঁদবে আর নিজের ভুল বুঝতে পারবে। আর তাও যদি নিজের ভুল না বুঝতে পারো, তাহলে ভাইয়ার মতো আমাকেও হারাবে। আমি আদিলও, কি বলছো এসব? আদিলও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আনিশা। আমি তাই বলে সুইসাইড? আদিলও, সুইসাইড কোনো সমাধান নয়। দুজন দুপ্রান্তে বেঁচে থাকলে অন্তত এইটা ভেবে তো শান্তি পাবো যে আমার ভালোবাসার মানুষটা বেঁচে আছে আর এই পৃথিবীতেই কোথাও আছে। আদিলও, আনিশা। আব্বু, আনিশা চল। আদিলও আমার হাত ধরেছিল। আব্বু আদিলরও হাত ছাড়িয়ে দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসলেন। চৈকাঠ পেরোনোর আগে শেষবার পিছন ফিরে তাকালাম। আদিলও ফ্লোরে হাঁটু গেড়ে বসে আমার দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদছে। চোখের পানি মুছে আদিলর থেকে চোখ সরিয়ে নিলাম। এটাই হয়তো আমাদের শেষ দেখা। হয়তো আর কখনো দেখা হবে না, আমাদের বলা হবে না ভালোবাসি শব্দটা। চলবে।